ভারতের ইতিহাসে মুসলিম শাসনের সূচনা ঘটে মুহাম্মদ ঘুরির মাধ্যমে। ১১৯১ সালে প্রথম তরাইন যুদ্ধের পর রাজপুত বীর পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হলেও ১১৯২ সালে দ্বিতীয় তরাইন যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে মুহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ঘুরির সাম্রাজ্য মূলত তার বিশ্বস্ত সেনাপতিদের ওপর ভিত্তি করেই গঠিত ছিল। ১২০৬ সালে নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে এই সাম্রাজ্য বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। দিল্লির শাসনভার পান কুতুবউদ্দিন আইবেক, একজন তুর্কি মামলুক সেনাপতি, যিনি ভারতীয় উপমহাদেশে দাসবংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবেক ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত শাসন করেন। এক দুর্ঘটনায় পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হলে ক্ষমতা নিয়ে সংকট তৈরি হয়। তার পুত্র না থাকায় সিংহাসনে বসানো হয় আরাম শাহ নামের এক ব্যক্তিকে, যার সম্পর্কে কুতুবউদ্দিনের সাথে রক্ত সম্পর্ক বিতর্কিত। শিগগিরই অভিজাতদের সংগঠন চিহলগানি, অর্থাৎ ৪০ জন সদস্যের এক প্রভাবশালী উপদেষ্টা গোষ্ঠী, আরাম শাহের শাসনে অসন্তুষ্ট হয়ে তাকে সরিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লির শাসনকর্তা হিসেবে মনোনীত করে। ইলতুৎমিশ ছিলেন দুর্দান্ত সেনাপতি এবং দক্ষ প্রশাসক। তার শাসনকাল অর্থাৎ ১২১১ থেকে ১২৩৬ সাল নানা বিদ্রোহ ও মঙ্গল আক্রমণের মোকাবিলা করে এক ঐতিহাসিক অধ্যায়ে পরিণত হয়। কিন্তু তার শেষ জীবনে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় উপযুক্ত উত্তরসূরি নির্বাচন। বড় ছেলে আগেই মারা যাওয়ায় তিনি তার কন্যা রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। একজন নারী হিসেবে এটা ছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। রাজিয়া ছিলেন অসাধারণ মেধাবী, সাহসী ও রাজনৈতিকভাবে দূরদর্শী। রাজনীতিতে তার গভীর আগ্রহ, যুদ্ধে প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা পিতার নজরে পড়ে। কিন্তু পিতার মৃত্যুর পর দরবারের অভিজাতরা নারীর শাসন মানতে অস্বীকৃতি জানিয়ে তার সৎভাই রোকনউদ্দিন ফিরোজকে সুলতান করে। রোকনউদ্দিন ভোগবিলাসে মত্ত থাকায় রাজ্য চলে তার মা তুর্কান খাতুনের হাতে, যার ফলে দুর্নীতি, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক মাসের মধ্যেই চিহলগানি তাদের হত্যা করে সিংহাসন শূন্য করে। এই সুযোগে রাজিয়া জনগণের সহায়তায় সিংহাসনে আরোহণ করেন। নারীর প্রতি সমাজের বিদ্বেষ জেনেই তিনি নিজেকে উপস্থাপন করেন পুরুষের মতো। আল-খাল্লা ও পাগড়ি পরে সভায় উপস্থিত হতেন। নিজেকে সুলতান বলতেন, সুলতানা নয়। শাসনভার গ্রহণের পর তিনি চিহলগানির ক্ষমতা হ্রাস করতে উদ্যত হন। ফলে তারা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তার বিশ্বস্ত আবিসিনীয় দাস সিদি জামালউদ্দিন ইয়াকুতকে রাজকীয় আস্তাবলের প্রধান করায় দরবারে ঈর্ষা ও গুজব ছড়ায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে অপবাদ দেওয়া হয়। লাহোর ও বাথিন্দার গভর্নর বিদ্রোহ ঘোষণা করেন। বাথিন্দার গভর্নর আলতুনিয়া, যিনি রাজিয়ার শৈশব সাথী ছিলেন, তিনিও রাজিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এক যুদ্ধে রাজিয়া পরাজিত হন, ইয়াকুত নিহত হন এবং রাজিয়া বন্দী হন। রাজ্য রক্ষার কৌশলে তিনি আলতুনিয়াকে বিয়ে করেন এবং তার সাহায্যে পুনর্দখলের চেষ্টা করেন। ১২৪০ সালে এই দুজন মিলে বাহারম শাহের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হন। পালাতে গিয়ে হরিয়ানার কাইঠালে তিনি এক কৃষকের আশ্রয় নেন। রাজকীয় অলঙ্কার দেখে লোভে পড়ে কৃষক রাজিয়াকে হত্যা করে। রাজিয়া ছিলেন ভারতবর্ষের প্রথম নারী শাসক। তার মৃত্যু ছিল ট্র্যাজেডির চূড়ান্ত প্রকাশ। এমন একটি মহান চরিত্রের মৃত্যু নিয়ে মতবিরোধ আছে। কেউ বলেন বনে ডাকাতের হাতে, কেউ বলেন যুদ্ধে নিহত, আবার কেউ বলেন স্বামীর লাশের পাশে দাঁড়িয়ে এক তীরবিদ্ধে তার মৃত্যু হয়। তবে অধিকাংশ ঐতিহাসিকই রাজিয়ার ওপর কৃষকের বিশ্বাসঘাতকতাকেই সত্য ঘটনা হিসেবে স্বীকার করেছেন। রাজিয়া শুধু একজন নারী শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রগতিশীল প্রশাসক, উদারচিন্তক এবং শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক। তিনি ধর্মীয় সহনশীলতা বজায় রেখে হিন্দু মুসলিম উভয়কেই গুরুত্ব দিতেন এবং যোগ্যতার ভিত্তিতে রাজ্য পরিচালনায় স্থানীয়দের সুযোগ করে দিতেন। রাজিয়া শাসন করেন মাত্র ৪ বছর, অর্থাৎ ১২৩৬ থেকে ১২৪০ সাল। এই অল্প সময়ের মধ্যেই তিনি ইতিহাসের পাতায় নিজের নাম স্থায়ীভাবে লিখে যান। তার যোগ্যতা, আত্মবিশ্বাস, সংগ্রাম ও আত্মত্যাগ আজও
ভারতীয়